হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন যে চ্যাপ্টারটা আছে না, ক্লাস 11 এর চ্যাপ্টার 2, সেটার না ক্লাসিফিকেশন পার্টটা মানে প্রথম পার্টটা একটু ভালো করে আজকে বুঝি। এই পার্টটা নিয়ে তোমাদের অনেকেরই ডাউট আছে, প্লাস এই পার্টটায় কিছু কিছু অংশ আমাদের এনসিইআরটির বাইরে থেকেও পড়তে হয়। তাই এটা একটু ভালো করে বোঝা যাক, চলো। ঠিক আছে, ওকে। তো আমরা স্টার্ট করি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। আচ্ছা, তো প্রথমেই বলি যে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন ব্যাপারটা কি গো? মানে জীবজগতের শ্রেণীবিন্যাস, এটা কি ব্যাপারটা কি? হঠাৎ এই ক্লাসিফিকেশন করবার দরকারই বা পড়লো কেন? তুমি তো ক্লাস 11-এ বা 12-এ ধরো পড়ো। তোমার ক্লাসে কটা সেকশন রয়েছে? তোমার ক্লাসে দুটো সেকশন বা তিনটে সেকশন রয়েছে। তো আমি তো বলতে পারি যে তোমরা সবাই তো 11-এই পড়ো বা সবাই তো 12-এই পড়ো, তাহলে এই সেকশনে ভাগ করার কি দরকার ছিল? সেকশনে ভাগ করার দরকার এই কারণে ছিল, কারণ প্রত্যেকটা সেকশনে অল্প অল্প করে কিছু বাচ্চাকে ভাগ করে দেওয়া হলো। এবার সেই বাচ্চাগুলোকে নিয়ে ডিল করতে সুবিধা হবে টিচারদের। প্রত্যেকটা সেকশনে একজন করে ক্লাস টিচার থাকবেন, তিনি সবাইকে হ্যান্ডেল করবেন। তার মানে যদি বৃহৎ কিছু না থেকে সবকিছুকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করে দিই, তাহলে কিন্তু আমাদের সেটা নিয়ে ডিল করতে, আচরণ করতে অনেক বেশি সুবিধা হয়। ঠিক সেরকমই কিন্তু এইখানে দরকার। বায়োলজিতে আমরা জানি যে অসংখ্য অজস্র কিন্তু জীব, প্রচুর উদ্ভিদ, প্রচুর প্রাণী। এবার সবাইকে যদি আমরা শুধু জীব বলেই ক্ষান্ত দিই, তাহলে তো হবে না। তো তুমি এদেরকে যদি ছোট ছোট কিছু গ্রুপে ভাগ করে দিতে পারো, তাহলে সেই গ্রুপগুলো নিয়ে পড়াশোনা করতে, রিসার্চ করতে, তাদের নিয়ে স্টাডি করতে কিন্তু খুব বেশি সুবিধা হবে। তাই জন্যই কিন্তু বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন করার প্রয়োজন হলো। এবার, since the dawn of civilization there have been many attempts to classify living organisms. সভ্যতার উষালগ্ন থেকেই সজীব বস্তুদের শ্রেণীবিন্যাসকরণের ক্ষেত্রে বহু প্রচেষ্টা নেওয়া হয়েছিল। অনেক রকম চেষ্টা চরিত্র কিন্তু বহুদিন আগে থেকে করা হচ্ছিল, মানে তুমি ভেবো না যেটা এখনই শুরু হলো। বহু বছর আগে থেকে চেষ্টা করা হতো যে যদি এরকম একটা ভাবে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন করা যায়। So it was done instinctively, not using criteria that were scientific but born out of a need to use organisms for our own use, for food, shelter and clothing. তো বিজ্ঞানসম্মতভাবে কোনো মানদণ্ড ব্যবহার না করে খাদ্য, বাসস্থান এবং বস্ত্রের জন্য আমাদের নিজস্ব ব্যবহারের প্রয়োজনে মানুষের সহজাত প্রবৃত্তি থেকে জীবের শ্রেণীবিন্যাস করা হয়েছিল। মানে কি? মানে হচ্ছে যে এই যে ক্লাসিফিকেশন করাটা স্টার্ট হলো, সেটা কিন্তু স্টার্ট এই কারণে হলো যে প্রয়োজন রয়েছে, করতে হবে, তাহলে আমরা ছোট ছোট ভাগে প্রাণীদের ভাগ করতে পারি। কিন্তু সেটা কিন্তু সায়েন্টিফিক্যালি বা বিজ্ঞানসম্মত ভাবে হলো না, কারণ ততদিন আগে সায়েন্স তো সেরকম আবিষ্কারই হয়নি। তো মোটামুটি কে কি খাচ্ছে, কে কোথায় থাকছে, কে কি পড়ছে, তার উপর নির্ভর করে অবৈজ্ঞানিক ভাবে ক্লাসিফিকেশন কিন্তু করা হতো। অ্যারিস্টটল ছিলেন একেবারে পূর্ব জন্মে, মানে পূর্বজন্ম না, মানে একেবারে প্রাচীন। Aristotle was the earliest to attempt a more scientific basis for classification. He used simple morphological characters to classify plants into trees, shrubs, and herbs. He also divided animals into two groups, those which had red blood and those that did not. তো অ্যারিস্টটল সর্বপ্রথম বিজ্ঞানী ছিলেন যিনি অধিকতর বৈজ্ঞানিক উপায়ে শ্রেণীবিন্যাসকরণের প্রচেষ্টা নিয়েছিলেন। তিনি সরল অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যাবলী ব্যবহার করে উদ্ভিদকে গুল্ম, বৃক্ষ এবং বিরুৎ এবং এতে বিভক্ত করেন, এবং প্রাণীদেরকে দুটো গোষ্ঠীতে বিভক্ত করেন। একদল হলো লাল রক্ত বিশিষ্ট জীব, আর একদল হলো লাল রক্ত বিশিষ্ট জীব নয়। তো অ্যারিস্টটল কি করলেন? অ্যারিস্টটল সবার আগে কিছুটা সায়েন্সকে কাজে লাগালেন, যে শুধুমাত্র কে কি খায়, কে কি পড়ে তার উপর না, আমরা একটু সায়েন্টিফিক্যালি যদি এদেরকে ভাগ করতে পারি। তো উনি কি করলেন? উনি সিম্পল মরফোলজিক্যাল ক্যারেক্টার দেখলেন, মানে উনি স্বাভাবিকভাবে যে অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য সেগুলো দেখলেন। তার মানে হচ্ছে উনি এটা দেখলেন যে বাইরে থেকে দেখে যা বোঝা যায়। যেমন উনি কি করলেন? প্লান্টকে তিন ভাগে ভাগ করলেন, প্লান্টকে মূলত তিন ভাগে ভাগ করলেন, ঠিক আছে? তো দেখো এটা কিভাবে উনি ভাগটা করলেন। তো বেসিক্যালি প্লান্ট বা উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা হলো, ট্রি, শ্রাব অ্যান্ড হার্ব। মানে বাইরে থেকে দেখে যে কোনো মরফোলজিক্যাল ক্যারেক্টার্স বা অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য, মানে তুমি যা বাইরে থেকে দেখছো, তুমি ভেতরটা দেখছো না। তো ট্রি কি হয়? বৃক্ষ, উঁচু উঁচু। শ্রাব কি হয়? গুল্ম, যেগুলো ঝোপঝাড় মতন, যেমন চা গাছের ঝোপ দেখেছো না, কফি গাছের ঝোপ, চা গাছের ঝোপ, এরকম যেগুলো গুল্ম সেগুলো হচ্ছে শ্রাব।
আবার হার্ব বা বিরুৎ যেগুলো লতিয়ে চলে, যেমন ধরো ঘাস, গ্রাস, ঘাস তো হার্বের মধ্যে পড়ে। তো এইভাবে না বাইরে থেকে দেখেই উনি কিছু ভাগ করে দিলেন প্ল্যান্ট গুলোকে, যেগুলো খুব উঁচু তারা হয়ে গেল ট্রি বা বৃক্ষ, যেগুলো ঝোপঝাড় মতন তারা হয়ে গেল শ্রাব বা গুল্ম, আর যারা লতিয়ে চলে তারা হয়ে গেল বিরুৎ বা হার্ব। এইভাবে উনি প্লান্টকে কিন্তু ক্লাসিফাই করেন। আবার অ্যানিমেলকে এরকম ভাবে কিন্তু অ্যারিস্টটল ক্লাসিফাই করলেন, এক দলকে বললেন যাদের ব্লাড আছে তারা, আরেক দলকে করলেন যাদের ব্লাড নেই তারা। এই দুভাবে কিন্তু প্রাণীদেরকে ওনারা ক্লাসিফাই করলেন, এটা হচ্ছে অ্যারিস্টটলের কাজ। তারপর কি হলো, তারপর লিনিয়াস, তোমরা জানো যে লিনিয়াস কিন্তু একজন বড় বিজ্ঞানী, যিনি সবকিছু খুব সাইন্টিফিক্যালি করার চেষ্টা করেন। উনি নামকরণ করেছিলেন, কিভাবে একটা জীবকে নাম দিতে হয়, নমেনক্লেচার করতে হয়, এসব কিন্তু লিনিয়াস করেছিলেন। তো in Linnaeus' time, a two-kingdom system of classification with Plantae and Animalia kingdoms were developed that included all plants and animals respectively. লিনিয়াসের সময় উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য সমন্বিত একটি দুই রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি গঠিত হয়েছিল, যেগুলোতে যথাক্রমে সব উদ্ভিদ এবং সব প্রাণীদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো লিনিয়াস কি করলেন, লিনিয়াস না একটু বেশি সাইন্টিফিক্যালি এই সমস্ত জীবজগৎকে ক্লাসিফাই করলেন। তো উনি কিন্তু প্রথম যিনি কিংডম বা রাজ্য কথাটার প্রবর্তন করলেন, কিংডম বা রাজ্য। তো উনি সমস্ত জীবজগৎকে দুভাগে ভাগ করলেন, এক দলকে উনি বললেন প্লান্টি, আর এক দলকে উনি বললেন অ্যানিম্যালিয়া। এবার তুমি বলবেন যে ম্যাম প্লান্ট না বলে প্লান্টি, অ্যানিমাল না বলে অ্যানিম্যালিয়া কেন? কারণ তুমি জানো যে লিনিয়াস কিন্তু সবকিছু ল্যাটিনে দিতেন, ল্যাটিন ভাষা ওনার ফেভারিট ল্যাঙ্গুয়েজ, তো উনি সবকিছু কিন্তু ল্যাটিনে দিতেন। তো ল্যাটিন ভাষায় প্লান্টকে প্লান্টি আর অ্যানিমালকে অ্যানিমেলিয়া বলা হয়। তো লিনিয়াস কি করলেন, এই দুই ভাগে সমস্ত লিভিং অর্গানিজমকে ভাগ করে দিলেন, প্লান্টি আর অ্যানিমেলিয়া, ঠিক আছে। এবং কিংডম কথাটা উনি সবার প্রথম দেন। তো লিনিয়াস এই কাজটা 1758 এ করেছেন, 1758 এ। তো এই সময় এই কাজটা যখন উনি করলেন, দেখো এখানে কিছু ইয়ার, যেমন এই যে ইয়ারটা আমি দিলাম 1758, এটা এখানে নেই কিন্তু এটা তোমাদেরকে একটু পড়ে নিতে হবে। তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যারা আমার পেইড ব্যাচে পড়ে তাদের কাছে নোটস আমি দিয়ে দেই, কিন্তু যারা ইউটিউব থেকে পড়ছো তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। কারণ এই ইয়ার গুলো ইম্পর্টেন্ট, যদিও এনসিইআরটি তে ডাইরেক্ট এটা নেই কিন্তু ইয়ারটা ইম্পর্টেন্ট, আসতে পারে পরীক্ষায়। এবার এই কাজটা যখন উনি করলেন তখন কিন্তু কিছু সমস্যা দেখা গেল। প্রথম কথা হচ্ছে এই ক্লাসিফিকেশনটাকে টু কিংডম ক্লাসিফিকেশন বা দুই রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস বলা। কেন এরম নাম? তার কারণ এখানে দুটো কিংডম রয়েছে, একটা প্লান্ট একটা অ্যানিমেল, দুটো রাজ্য রয়েছে, ঠিক আছে। কিন্তু সমস্যা হলো অন্য কিছু প্রাণীদেরকে নিয়ে, যেমন ব্যাকটেরিয়া, যেমন ফাঙ্গাস, যেমন প্রোটোজোয়া। এই ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্রোটোজোয়া গুলোকে উনি বুঝতে পারছেন না কার মধ্যে ঢোকাবে, এরা কি প্লান্ট না এরা অ্যানিম্যাল, কোথায় ঢোকানো যায় বলো তো। আচ্ছা, প্রোটোজোয়া অনেকে বুঝতে পারো না, প্রোটোজোয়া কি? প্রোটোজোয়া কিন্তু অ্যামিবা, অ্যামিবা হচ্ছে এক রকমের প্রোটোজোয়া, তোমরা অ্যামিবাটা তো সবাই বোঝো, তাহলে প্রোটোজোয়ার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে অ্যামিবা। এবার উনি ভাবছেন কি করা যায়, এই তিনজনকে কোথায় রাখবো কোথায় রাখবো কোথায় রাখবো। তো ভদ্রলোক প্রচুর মাথা ফাতা চুলকে অনেক কিছু করে ভেবে বার করলেন। উনি বললেন একটা কাজ করা যাক, ব্যাকটেরিয়া ফাঙ্গাসের সেল ওয়াল থাকে, কোষ প্রাচীর, প্রোটোজোয়ার কিন্তু কোষ প্রাচীর বা সেল ওয়াল থাকে না। তো আমরা কি জানি, আমরা জানি প্লান্ট যারা হয় উদ্ভিদ তাদের সেল ওয়াল থাকে, আবার ব্যাকটেরিয়া আর ফাঙ্গাসেরও সেল ওয়াল আছে, তাহলে ব্যাকটেরিয়া ফাঙ্গাসকে আমরা প্লান্টের দলে ঢুকিয়ে দিতে পারি। আর প্রোটোজোয়ার সেল ওয়াল নেই, অ্যানিমেলেরও সেল ওয়াল নেই, তাহলে প্রোটোজোয়াকে আমরা অ্যানিমেলের দিকে ঢুকিয়ে দিতে পারি। বোঝা যাচ্ছে? তাহলে কি করা হলো, উনি কি করলেন, ব্যাকটেরিয়া ফাঙ্গাসকে ঢুকিয়ে দিলেন প্লান্টিতে আর প্রোটোজোয়াকে ঢুকিয়ে দিলেন অ্যানিমেলিয়াতে। তাহলে কি ঝামেলা মিটে গেল? ঝামেলা মিটলো না। কেন ঝামেলা মিটলো না? দেখো প্লান্ট যারা রয়েছে প্রত্যেকটা প্লান্টই কিন্তু মাল্টিসেলুলার বা বহুকোষী হয়। প্লান্ট তুমি ইউনিসেলুলার পাবে কি? পাবে না। তো সব প্লান্টই যদি মাল্টিসেলুলার বা বহুকোষী হয়, তো ব্যাকটেরিয়াকে নিয়ে হলো মুশকিল, কেননা ব্যাকটেরিয়া কিন্তু ইউনিসেলুলার বা এককোষী। ফাঙ্গাসের মধ্যে তুমি জানো শুধুমাত্র ইস্ট ইউনিসেলুলার, তাহলে ইস্ট কিন্তু ইউনিসেলুলার, হ্যাঁ বাকি ফাঙ্গাস গুলো অবশ্য মাল্টিসেলুলার। তাহলে তুমি এদেরকে প্লান্টিতে রেখেছো, প্লান্ট মাল্টিসেলুলার, ব্যাকটেরিয়া ইউনিসেলুলার,
কিছু কিছু ফাঙ্গাস যেমন ইস্ট সেটাও ইউনিসেলুলার। তাহলে কেমন কেমন লাগছে না, একটা গ্রুপেই তুমি মাল্টি আর ইউনি দুজনকেই রেখেছো। ঠিক তেমনি প্লান্ট হয় ইউক্যারিয়েটস, প্লান্টরা ইউক্যারিয়েটস। ঠিক আছে, চলো তোমার কথা ঠিক আছে, ফাঙ্গাস ও ইউক্যারিয়েটস, তো ফাঙ্গাস নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু বাবু ব্যাকটেরিয়া যে হয়ে গেল প্রোক্যারিয়েটস, তাহলে আবার মুশকিল। একই গ্রুপে প্লান্টে তুমি ইউক্যারিওটসও রাখছো, প্রোক্যারিওটসও রাখছো, এটা তো ঠিক না। চলো নেক্সট ক্রাইটেরিয়া, ফটোসিনথেসিস। প্লান্ট কিন্তু ফটোসিনথেসিস করতে পারে, সালোক সংশ্লেষ করতে পারে। কিছু কিছু ব্যাকটেরিয়া যেমন আছে, তোমরা সায়ানোব্যাকটেরিয়ার নাম শুনেছো, যারা কিন্তু ফটোসিনথেসিস করতে পারে। কিছু ব্যাকটেরিয়া ফটোসিনথেসিস করতে পারে, কিন্তু বেশিরভাগ ব্যাকটেরিয়াই ফটোসিনথেসিস করতে পারে না। আর ফাঙ্গাস তো কোনো ফাঙ্গাসই নেই যারা ফটোসিনথেসিস করতে পারে। তাহলে ফটোসিনথেসিস ফাঙ্গাসরা একেবারেই করতে পারে না। আর ব্যাকটেরিয়ার মধ্যে কিছু ব্যাকটেরিয়া করতে পারে, কিন্তু অনেক ব্যাকটেরিয়াই করতে পারে না। তাহলে আবার তুমি তাদের যে প্লান্টে রাখছো, কিছু প্লান্ট, সমস্ত প্লান্ট রয়েছে যারা কিনা ফটোসিনথেসিস করে, আবার কিছু ব্যাকটেরিয়া রয়েছে তারাও করে, কিন্তু বাকি ব্যাকটেরিয়ারা করে না, ফাঙ্গাসরা করে না। তাহলে এখানেও একটা গড়বড়। মানে তুমি একটা গ্রুপের মধ্যে মিক্স করে ফেলছো সবাইকে। তো এটা নিয়ে একটু চিন্তা হলো বই কি। ঠিক তেমনি যদি তুমি প্রোটোজোয়াকে ভাবো, প্রোটোজোয়া কিরকম হয়? প্রোটোজোয়া কিন্তু ইউনিসেলুলার, এককোষী। প্রোটোজোয়া ইউনিসেলুলার, কিন্তু আমরা জানি অ্যানিমালরা হয় মাল্টিসেলুলার, বহুকোষী। তাহলে এখানেও সমস্যা। অ্যানিমালসরা ইউক্যারিয়েটস হয়, প্রোটোজোয়া ইউক্যারিয়েটস, চলো এখানে কোনো সমস্যা নেই। আর অ্যানিমালসরা নন ফটোসিনথেটিক, অ্যানিমালসরা হয় নন ফটোসিনথেটিক, কিন্তু প্রোটোজোয়ার মধ্যে না কিছু কিছু প্রোটোজোয়া আছে যারা আবার ফটোসিনথেসিস করতে পারে, কিছু কিছু প্রোটোজোয়া রয়েছে। তো এখানেও গড়বড়। তার মানে তুমি প্লান্ট আর অ্যানিমেলিয়া বলে যে দুজনকে আলাদা করলে, তার মধ্যে ব্যাকটেরিয়া ফাঙ্গাসকে যে প্লান্টে ঢোকালে এবং প্রোটোজোয়াকে যে অ্যানিমেলে ঢোকালে, সেটা সম্পূর্ণভাবে কিন্তু ঠিক হলো না। তো বলা হচ্ছে যে this system did not distinguish between the eukaryotes and prokaryotes, unicellular and multicellular organisms, and photosynthetic and non-photosynthetic organisms। তো এই পদ্ধতি ইউক্যারিওট ও প্রোক্যারিওট, এককোষী ও বহুকোষী এবং সালোক সংশ্লেষে সক্ষম ও সালোক সংশ্লেষে অক্ষম জীবদের পৃথক করতে সমর্থ ছিল না। ছিল যে না, সেটা তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম, স্ক্রিনশট নিতে পারো। এবার তাহলে এটা নিয়ে একটা সমস্যা তো হলো, তাহলে নেক্সট বিজ্ঞানী এলেন কে? সেটা আমরা দেখব। দেখো, classification of organisms into plants and animals was easily done and was easy to understand, but a large number of organisms did not fall into either category. Hence the two kingdom classification used for a long time was found inadequate. জীবদেরকে উদ্ভিদ এবং প্রাণী এই দুটি ক্যাটাগরিতে শ্রেণীভুক্তকরণ এবং তা বোঝার পক্ষেও সহজ ছিল, কিন্তু একটি বিশাল সংখ্যক জীবগোষ্ঠীকে এদের কোনো ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা যাচ্ছিল না। তাই বহুদিন ধরে ব্যবহৃত দুই রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতিটি যথার্থ ছিল না। তাহলে টু কিংডম ক্লাসিফিকেশন চলবে না। এবার একজন সায়েন্টিস্ট যিনি হলেন হ্যাকেল, হ্যাকেল 1866 উনি মার্কেটে আসলেন। এই হ্যাকেলের পার্টটা তোমরা এনসিইআরটি তে পাবে না, কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে, নিট পয়েন্ট অফ ভিউ দিস ইজ ইম্পর্টেন্ট। যারা বাইরে থেকে দেখছো তারা আবার বলছি স্ক্রিনশট নিয়ে নাও, যারা আমার ব্যাচে পড়ছো তারা নোটস পেয়ে যাবে। তো হ্যাকেল কি করলেন, হ্যাকেল দেখলেন যে সমস্যাটা খুব বেশি মাত্রায় যখন হচ্ছে, একটা কাজ করি, এই ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া আর ফাঙ্গাসের মধ্যে ইস্ট, এই তিনজনকে নিয়ে না একটা আলাদা গ্রুপ আমি করে দিই। তাই উনি কি করলেন, একটা নতুন গ্রুপের আবিষ্কার করলেন, সেটা হলো প্রোটিস্টা গ্রুপ। প্রোটিস্টা গ্রুপ, প্রোটিস্টা গ্রুপে উনি কাদের রাখলেন? উনি বললেন প্রোটিস্টা গ্রুপ আমি করে দিচ্ছি যেখানে শুধু সিঙ্গেল সেলড অর্গানিজমরা থাকবে, যেখানে শুধুই এককোষীরা থাকবে। তো সেখানে উনি ব্যাকটেরিয়াকেও ঢোকালেন, প্রোটোজোয়াকেও ঢোকালেন, এবং ইস্ট যেটা কিনা সেই ফাঙ্গাস যেটা ইউনিসেলুলার, তাকেও ঢোকালেন। বাদ বাকি ফাঙ্গাসদেরকে এখনো উনি প্লান্টেই রাখলেন, ঠিক যেমন আগে ছিল। টু কিংডমে যেমন ফাঙ্গাসরা প্লান্টে ছিল, এখানেও বাকি ফাঙ্গাসরা প্লান্টেই থাকলো, শুধু ইস্টকে উনি আলাদা করে দিলেন। এইবার এটা করে উনি একটা ভালো কাজ তো করলেন। এই প্রথম কিন্তু তাহলে দেখো সিঙ্গেল সেলড অর্গানিজমরা মাল্টি সেল অর্গানিজমের থেকে আলাদা হলো, তাই তো? প্লান্টি অ্যানিমেলিয়া মাল্টি সেলুলার আর প্রোটিস্টা সিঙ্গেল সেলুলার। তো উনি তো একটা দারুণ কাজ করলেন, ইয়ে আমি সিঙ্গেল সেলুলারদের আলাদা করে দিয়েছি। কিন্তু তাহলে কি ঝামেলা মিটলো? না, তাহলেও ঝামেলা মিটলো না। কেন বলো তো? দেখো ব্যাকটেরিয়া হলো গিয়ে প্রোক্যারিওটিক,
কিন্তু প্রোটোজোয়া আর ইস্ট হলো ইউক্যারিওটিক। তার মানে আবার একটা সমস্যা যে প্রোটিস্টা গ্রুপের মধ্যেই প্রোক্যারিওটও থাকছে, ইউক্যারিওটও থাকছে। এটা কেমন করে চলবে? এটা তো চলা ঠিক না, না? একটা গ্রুপে তুমি প্রোক্যারিওটও রাখবে, একটা গ্রুপে তুমি ইউক্যারিওটও রাখবে। দিস ইজ নট ফেয়ার। প্লাস সেই ফাঙ্গাস নিয়েও সমস্যা রয়ে গেল। ফাঙ্গাসরা কেন প্লান্টিতে থাকবে? ফাঙ্গাস তো ফটোসিনথেসিস করে না, তাহলে কেন প্লান্টে থাকবে? তো ঠিক আছে, নেক্সট মার্কেটে এলেন আরেকজন বিজ্ঞানী, যিনি কিনা কোপল্যান্ড 1956, এটাও তোমাদের এনসিইআরটি তে নেই, এটাও তোমাকে স্ক্রিনশট নিতে হবে, এটাও ইম্পর্টেন্ট। কোপল্যান্ড 1956 এ এলেন, এসে বললেন ওকে ওকে ওকে, তোমরা মারপিট করো না, আমার উপর ভরসা রাখো, আমি আরেকটা কিংডম নতুন বার করে দিই। তো উনি কি করলেন, মোনেরা নামক আরেকটা কিংডম বার করে দিলেন। সেখানে উনি ব্যাকটেরিয়া গুলোকে ঢুকিয়ে দিলেন। কারণ উনি বললেন যে ব্যাকটেরিয়াকে নিয়ে সমস্যা হচ্ছিল থ্রি কিংডমে, যে ব্যাকটেরিয়ারা প্রোক্যারিওটিক, প্রোটোজোয়া ইজ ইউক্যারিওটিক। ওকে ওকে, আমি তাহলে একটা প্রোক্যারিওটিকের জন্য আলাদা কিংডম তৈরি করি। তাহলে এই প্রথম প্রোক্যারিওটসদেরকে আলাদা করে দেওয়া হলো ইউক্যারিওটসদের থেকে। দেখো, প্রোটিস্টা, প্লান্টি, অ্যানিমেলিয়া এটা ইউক্যারিওটস, আর মোনেরা হচ্ছে প্রোক্যারিওটস। ঠিক আছে, তাহলে এই প্রথম কিন্তু প্রোক্যারিওটস কে ইউক্যারিওটস থেকে আলাদা করা হলো, এবং মোনেরা গ্রুপে উনি শুধুমাত্র ব্যাকটেরিয়াদেরকে রাখলেন। আর প্রোটিস্টা গ্রুপে যেরকম প্রোটোজোয়া ইস ছিল ছিল, প্লান্টি গ্রুপে যেমন বাকি ফাঙ্গাস ছিল ছিল, মানে বাকিটা সেম থাকলো। কিন্তু সবাই বলছেন যে ঠিক আছে চলো মেনে নিচ্ছি, কিন্তু এই ফাঙ্গাসদেরকে প্লান্টে রাখা যাবে না, অসম্ভব। ফাঙ্গাস ফটোসিনথেসিস করে না, ওকে কেন প্লান্টে রাখবো? ওকে, তো তখন আলটিমেটলি হুইটেকার আসলেন 1969-এ। 1969-এ এসে হুইটেকার বললেন ওয়েট ওয়েট ওয়েট, ফাঙ্গাসকে একটা আলাদা কিংডম দিতে হবে, ফাঙ্গাস একটা আলাদা কিংডম ডিজার্ভ করে। তো উনি ফাঙ্গাসকে একটা আলাদা কিংডম দিয়ে দিলেন, যেখানে শুধুমাত্র ফাঙ্গাসরা থাকবে। তো ইস্টকেও উনি সরিয়ে নিয়ে গেলেন ফাঙ্গাস গ্রুপে। বললো ইস্ট যখন ফাঙ্গাসই, ইস্টকে তুমি ফাঙ্গাসেই রাখো। তো ইস্টকে উনি সরিয়ে নিয়ে গেলেন কোথায়, না ফাঙ্গাস গ্রুপে। তো সমস্ত ফাঙ্গাসদের জন্য একটা আলাদা গ্রুপ উনি তৈরি করলেন, আলাদা কিংডম উনি তৈরি করলেন, যেটা কিনা ফানজাই কিংডম। তো এই প্রথম পাঁচটা কিংডম এলো, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টিয়ান, অ্যানিমেলিয়া। এই 5 কিংডম ক্লাসিফিকেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা সবাই স্বীকৃতি দিল, বললো বাহ বাহ বাহ, এটা দারুণ একটা ব্যাপার হলো, এটা সবাই মেনে চলা শুরু করলো। ওকে, তো R.H. Whitaker proposed a 5 kingdom classification. The kingdoms defined by him were named Monera, Protista, Fungi, Plantae and Animalia. R.H. Whitaker 1969 একটি 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রস্তাব করেছিলেন। তার প্রস্তাবিত শ্রেণীবিন্যাস পদ্ধতিতে রাজ্যগুলো ছিল মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, উদ্ভিদ রাজ্য, প্রাণী রাজ্য, যেটা তোমাকে আমি পড়ালাম। ওকে, এবার হচ্ছে যে এই ক্রাইটেরিয়া, কি কি ক্রাইটেরিয়া উনি নিয়েছিলেন এই ক্লাসিফিকেশন করার জন্য। দেখো, সেটা হলো, আমরা একটা চার্ট দেখবো, এই চার্টটা আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, চার্টটা আমাদের ভালো করে বুঝতে হবে। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমাল। তো হুইটেকার কি কি দেখে অ্যাকচুয়ালি 5 জনকে আলাদা করলেন। প্রথম হলো এদের সেল টাইপ, বাংলায় কোষের প্রকৃতি। তার মধ্যে একমাত্র মনেরা, যেখানে ব্যাকটেরিয়াকে রাখা হয়েছিল, শুধুমাত্র তারাই কিন্তু প্রোক্যারিওটিক। বাকি প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া অল আর ইউক্যারিওটিক। তো অ্যাকচুয়ালি আমরা জানি যে যখন আমরা প্রোক্যারিওটিক কথাটা ইউজ করছি, এখানে প্রো কথাটার মানে হচ্ছে বিফোর। তুমি জানো প্রো মানে কি? প্রো মানে বিফোর। আর ক্যারি অন মানে কি? ক্যারি অন মানে নিউক্লিয়াস। নিউক্লিয়াস, অ্যাকচুয়ালি প্রোক্যারিওটদের নিউক্লিয়াস থাকে না, তাই জন্য তাদের নাম প্রোক্যারিওট, নিউক্লিয়াসেরও আগে, মানে নিউক্লিয়াস আসেনি তখনও। ইউক্যারিওটের মধ্যে ইউ মানে ট্রু, ইউ কথার মানে ট্রু, আর ক্যারিয়ন তো নিউক্লিয়াস, তার মানে ট্রু নিউক্লিয়াস, তার মানে যাদের নিউক্লিয়াস আছে, যাদের সত্যি সত্যি নিউক্লিয়াস আছে, তারা হলো ইউক্যারিওট। এটা সবাই জানো যে প্রোক্যারিওটিকে নিউক্লিয়াস থাকে না, ইউক্যারিওটিকে নিউক্লিয়াস থাকে। তো এটা ছিল ওনার ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড হলো সেল ওয়াল বা কোষ প্রাচীর। তো যারা মনেরা বা ব্যাকটেরিয়া, তাদের সেল ওয়াল কি দিয়ে তৈরি? তোমরা এটা সবাই জানো, তোমরা সেল পড়েছো, সেলে ব্যাকটেরিয়ার সেল ওয়াল পড়েছো। ব্যাকটেরিয়ার সেল ওয়ালে কি থাকে? পেপটাইডোগ্লাইকেন, পেপটাইডোগ্লাইকেন থাকে। পেপটাইডোগ্লাইকেনের মধ্যে পেপটাইড কথাটা থেকে কি মনে হচ্ছে? এটা হচ্ছে এক রকমের প্রোটিন। দেখো, যখনই পেপটাইড, পেপটাইড কথাটা পাচ্ছ, মানে ওটা প্রোটিন, নানা রকম অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি প্রোটিন।
আর গ্লাইক্যান মানে হচ্ছে অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট বোঝা গেল তো? তো গ্লাইকেন মানে কার্বোহাইড্রেট আর পেপটাইড মানে প্রোটিন। তো প্রোটিন আর কার্বোহাইড্রেট দিয়ে তৈরি ছিল ব্যাকটেরিয়ার সেল ওয়াল। তার মানে সেখানে কিন্তু কোনো সেলুলোজ ছিল না, তাই একে বলে নন সেলুলোজিক। নন সেলুলোজিক মানে ব্যাকটেরিয়ার সেল ওয়ালে কোনো সেলুলোজ ছিল না, ছিল পেপটাইড আর গ্লাইকেন, পেপটাইড ও গ্লাইকেন। তাহলে অ্যামাইনো অ্যাসিড আর পলিস্যাকারাইড কেন বলেছে বুঝতে পেরেছো? অ্যামাইনো অ্যাসিড দিয়েই প্রোটিন তৈরি হয়, তো পেপটাইড ও গ্লাইকেনে প্রোটিন ছিল। আর পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড হচ্ছে এক রকমের কার্বোহাইড্রেট। তো তোমায় যেটা বললাম, কার্বোহাইড্রেট আর প্রোটিন দিয়ে ব্যাকটেরিয়ার সেল ওয়াল তৈরি হয়। প্রোটিস্টাতে কি ছিল? সেল ওয়াল ছিল প্রেজেন্ট ইন সাম, কিছু প্রোটিস্টাতে সেল ওয়াল থাকে। প্রোটিস্টার সেল ওয়াল কি দিয়ে তৈরি তোমার এখন জানার দরকার নেই, এটা তুমি এরপরে জানবে, কারণ এরপরেই তোমাকে প্রোটিস্টা পড়তে হবে, সেখানে বিস্তারিতভাবে জানবে। ফানজাই, ফানজাইদের সেল ওয়াল থাকে কাইটিন দিয়ে তৈরি। কাইটিনটা কি? কাইটিন হচ্ছে এক রকমের কার্বোহাইড্রেট। কাইটিন দিয়ে ফানজাইদের সেল ওয়াল তৈরি হয়। প্লান্টিতে কি থাকে? প্লান্টের সেল ওয়ালে থাকে সেলুলোজ। ঠিক আছে, সেলুলোজও হচ্ছে এক রকমের কার্বোহাইড্রেট। অ্যানিমেলের কোনো সেল ওয়াল নেই আমরা জানি। ওকে, নেক্সট হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াসের পাশে যে মেমব্রেন থাকে তাকে নিউক্লিয়ার মেমব্রেন বলে। তো মনে রাতে নিউক্লিয়াসই নেই, তাহলে আর নিউক্লিয়ার মেমব্রেন থাকে কি করে? তাহলে এটা অ্যাবসেন্ট। আর প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া এদের সবার যেহেতু নিউক্লিয়াস রয়েছে, এদের নিউক্লিয়ার মেমব্রেনও রয়েছে, তাহলে এদের কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট। নেক্সট হচ্ছে বডি অর্গানাইজেশন বা দেহ সংগঠন। তো এখানে ব্যাকটেরিয়ার তুমি জানো একটাই সেল থাকে। তো একটা সেল যখন থাকে ওর সেলই থাকবে শুধু সেলুলার অর্গানাইজেশন বা কোষীয়। কারণ যখন একটাই সেল, তাহলে তো টিস্যু, কলা, অর্গান এদের প্রয়োজনই নেই, জাস্ট একটাই তো সেল। প্রোটিস্টাও কিন্তু ইউনিসেলুলার বা এককোষী, তাই ওদেরও শুধু সেলুলার বা কোষীয়ই দেহ গঠন। ফানজাইদের কিন্তু অনেকগুলো সেল থাকে, ফানজাই মাল্টি সেলুলার। তো এদের মাল্টি সেলুলার বা বহুকোষী হয় এরা, এবং লুজ টিস্যু থাকে, মানে খুব ভালো করে টিস্যু ফর্ম হয়নি, মোটামুটি লুজ লুজ ভাবে টিস্যু তৈরি হয়েছে, ঠিক আছে, বহুকোষীয় শিথিল কলা। প্লান্টদের অবশ্যই টিস্যু তো এসেই গেছে, প্লান্টের টিস্যুর সাথে সাথে কিন্তু অর্গানও চলে আসে, অঙ্গ। অনেকেই তোমরা বলো যে ম্যাম প্লান্টের অর্গান বললে বুঝি না, অ্যানিমেলের অর্গান তো বুঝি, প্লান্টের অর্গান কি হয়? প্লান্টের অর্গান মানে প্লান্টের স্টেম, প্লান্টের রুট, প্লান্টের ফ্লাওয়ার, প্লান্টের ফ্রুট, এগুলো হচ্ছে প্লান্টের অর্গান, অঙ্গ। ঠিক তেমনি প্লান্টের কিন্তু অর্গান সিস্টেম বা অঙ্গতন্ত্রও আছে। অঙ্গতন্ত্র মানে অনেকগুলো অর্গান নিয়ে তৈরি হয় একটা অর্গান সিস্টেম বা অঙ্গতন্ত্র। প্লান্টের ক্ষেত্রে হচ্ছে দু রকমের অর্গান সিস্টেম থাকে, সেটা হচ্ছে রুট সিস্টেম আর শুট সিস্টেম। মূলতন্ত্র আর হচ্ছে কাণ্ডতন্ত্র, বিটকতন্ত্র, ঠিক আছে। তাহলে প্লান্টে কিন্তু সেল, তার থেকে টিস্যু, তার থেকে অর্গান, তার থেকে অর্গান সিস্টেম অব্দি সব রয়েছে। অ্যানিমালদেরও তাই, টিস্যু রয়েছে, অর্গান রয়েছে, অর্গান সিস্টেম রয়েছে, অফকোর্স অ্যানিমেলের টিস্যু রয়েছে, অ্যানিমেলের অর্গান রয়েছে, অ্যানিমেলের অর্গান সিস্টেম মানে তোমার রিপ্রোডাক্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, সার্কুলার সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, সমস্ত আলাদা আলাদা সিস্টেম রয়েছে, অঙ্গতন্ত্র রয়েছে। তাহলে এইভাবে কিন্তু বডি অর্গানাইজেশন এদের প্রত্যেকের আলাদা। দেখো এখানে এনসিইআরটি তে অর্গান সিস্টেমটা প্লান্টের ক্ষেত্রে লেখা ছিল না, এটা আমি লিখে দিয়েছি, যেহেতু প্লান্টের অর্গান সিস্টেম থাকে, বাংলায় অঙ্গতন্ত্র আমি লিখে দিয়েছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে মোড অফ নিউট্রিশন, এরা কে কি খায়। আচ্ছা, মোড অফ নিউট্রিশনটা খুব ভালো করে বুঝতে হবে। আহ তো চলো এটা আমরা ভালো করে বুঝি। যেমন প্লান্টের ক্ষেত্রে এরা হচ্ছে অটো, সরি প্লান্ট নয়, মনেরা মানে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এরা হচ্ছে অটোট্রফিক মানে স্বভোজী। কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা অটোট্রফিক, যেমন যারা নিজের খাবার নিজেই তৈরি করতে পারে। আর কিছু রয়েছে যারা হেটেরোট্রফিক। হেটেরোট্রফিক মানে হলো যারা পরভোজী, যারা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে না, অন্যর থেকে খায়। এবার এই স্বভোজী বা অটোট্রফিক দুই রকমের হয়, একটা হচ্ছে কেমোসিনথেটিক, একটা হচ্ছে ফটোসিনথেটিক। মানে একটা হচ্ছে রাসায়নিক সংশ্লেষকারী, একটা হচ্ছে সালোক সংশ্লেষকারী। এটার মানে আমি তোমাদের বুঝিয়ে দেবো, কারণ তোমরা অনেক সময় এই কেমোসিনথেটিক আর ফটোসিনথেটিকের মধ্যে পার্থক্য বোঝো না। দেখো, দুজনেই অটোট্রফিক, দুজনেই খাবার তৈরি করতে পারে, এবং দুজনেই আলটিমেটলি সুগার তৈরি করবে, শর্করা, ঠিক আছে। তফাৎটা কি? তফাৎটা হচ্ছে ফুয়েলের মানে জ্বালানি। আচ্ছা,
তোমাকে আমি অনেকগুলো উপকরণ দিয়ে বললাম খিচুড়ি তৈরি করো, তুমিও খিচুড়ি তৈরি করছো, তোমার বন্ধুও খিচুড়ি তৈরি করছে, দুজনেই খিচুড়ি তৈরি করলে, কিন্তু তুমি খিচুড়িটা তৈরি করলে গ্যাস জ্বালিয়ে, আর তোমার বন্ধু খিচুড়িটা তৈরি করলো ইন্ডাকশন। তার মানে তুমি কোন শক্তি নিলে? তুমি নিলে গ্যাসের শক্তি, আর তোমার বন্ধু কোন শক্তি নিল? ও নিল ইন্ডাকশন মানে ইলেকট্রিকের শক্তি। তাহলে দুজন আলাদা আলাদা এনার্জি ইউজ করেছো, কিন্তু আলটিমেটলি রান্নাটা খিচুড়িই করেছো। ঠিক তেমনি এক্ষেত্রে কেমোসিনথেটিক আর ফটোসিনথেটিকের পার্থক্যটা আমরা বুঝবো। দেখো, ফটোসিনথেসিসে কি হয় আমরা জানি, CO2 আর জলের সাহায্যে সুগার, শর্করা আর অক্সিজেন তৈরি হয়। এই শক্তিটা আসে হচ্ছে লাইট থেকে। তো বেসিক্যালি যারা ফটোসিনথেসিস করে বা যারা ফটোসিনথেটিক বা যারা সালোক সংশ্লেষকারী, তারা সূর্যের আলোর এনার্জি নিয়ে এই খাবারটা তৈরি করে। বোঝা গেল? আর যারা কেমোসিনথেটিক, তারা CO2 তো নেয়, H2S নেয়, নিয়ে সালফার আর সুগার তৈরি করে। মানে হচ্ছে এরাও তো সেই সুগার তৈরি করলো, সুগার তো তৈরি করতে হবে, এটা তো এদের খাবারই, কিন্তু এরা দেখো H2S কে ইনক্লুড করেছে। H2S হচ্ছে একটা কেমিক্যাল। এই কেমিক্যালটা ভাঙলে, যে যে কোনো কেমিক্যাল তুমি যদি ভাঙো একটা শক্তি তৈরি হয়, সেই শক্তিটার সাহায্যেই কিন্তু এই সুগারটা তৈরি হলো। বুঝতে পারলে? দুজনেই সুগার তৈরি করলো, একজন লাইট এনার্জি নিল, সূর্যের থেকে শক্তি নিল, আর আরেকজন কেমিক্যালকে ভেঙে শক্তি নিল। তো এই ক্ষেত্রে H2S ওরা ইউজ করে, H2S কে ভেঙে দেয়, ভেঙে সালফার তৈরি হয়ে যায়। তো যে শক্তিটা তৈরি হয় সেই শক্তির সাহায্যে ওরা খাবার তৈরি করে। বোঝাতে পারলাম তাহলে ফটোসিনথেসিস আর কেমোসিনথেসিসের মধ্যে তফাৎ? বাংলায় বলি রাসায়নিক সংশ্লেষকারী আর সালোক সংশ্লেষকারীর মধ্যে তফাৎ। কারণ রাসায়নিক মানেই, কেমিক্যাল মানেই কিছু একটা কেমিক্যাল এখানে ইউজ হচ্ছে, যেখান থেকে ওরা শক্তি পাচ্ছে। ঠিক। আর এছাড়া ব্যাকটেরিয়া এই দু রকমের তো হয়, এছাড়া যারা রয়েছে তোমার হেটারোট্রফিক, মানে যারা নিজেরা নিজের খাবার তৈরি করতে পারে না, এর তার থেকে মুখ মেরে বেড়ায়, তারা হলো স্যাপ্রোফাইটিক, তারা হলো প্যারাসাইটিক। দেখো, স্যাপ্রোফাইটিক বা প্যারাসাইটিক কিরকম হয়? আহ স্যাপ্রোফাইটিক মানে হচ্ছে মৃতজীবী। মৃতজীবী মানে যারা মৃত বস্তু থেকে খাবার খায়। যেমন তুমি তোমার ফ্রিজ থেকে ধরো কি বলবো, মাংস বার করে বা মাছ বার করে বাইরে রেখেছো, সেখানে কিছু ব্যাকটেরিয়া আক্রমণ করে। ব্যাকটেরিয়া কি করে? ব্যাকটেরিয়া ওরা তোমার কিছু কেমিক্যাল সিক্রেট করে, বলতে পারো থুতু ফেললো। ব্যাকটেরিয়া যদি থুতু ফেলে কেমন হয়? তো বেসিক্যালি কিছু কেমিক্যাল, সেগুলোই ব্যাকটেরিয়ার থুতু তুমি ভাবতে পারো, সেগুলোই মাছ মাংসের মধ্যে ফেললো। সেই কেমিক্যাল গুলোর মধ্যে প্রচুর এনজাইম থাকে। সেই এনজাইম বা উৎসেচক গুলো খাবারটাকে পচিয়ে দিল। খাবারটাকে পচানোর ফলে খাবারে যে কমপ্লেক্স সমস্ত নিউট্রিশন ছিল, সেটা ভেঙে সিম্পল নিউট্রিশন তৈরি হলো। সিম্পল নিউট্রিশন মানে কার্বন বলতে পারো, হাইড্রোজেন বলতে পারো, অক্সিজেন বলতে পারো, বিভিন্ন সিম্পল ইনঅর্গানিক ম্যাটেরিয়াল বলতে পারো। অক্সিজেনটা না বলাই ভালো, মূলত আমাদের কার্বনটাই এখানে কনসিডার করা ভালো। তো এই কার্বনের মতন কিছু সিম্পল ইনঅর্গানিক কেমিক্যাল তৈরি হলো, সেইগুলোকে ব্যাকটেরিয়া কি করবে? ওর বডির মধ্য দিয়ে অ্যাবজর্ব করে নেবে। একে বলে স্যাপ্রোফাইটিক বা মৃতজীবী। বোঝা গেল এরা কিভাবে স্যাপ্রোফাইটিকরা খাবার খায়? এইভাবে ওরা খাবার খায়। আর প্যারাসাইটিক মানে, প্যারাসাইটিকের বাংলা হচ্ছে পরজীবী। তার মানে যারা অন্যের বডির মধ্যে গিয়ে থাকে, সেখান থেকে যারা খাবার খায়। ঠিক আছে? অন্যের বডির মধ্যে ঢুকে গেল, ঢুকে সেখান থেকে ওরা খাবার খেলো, তারা হচ্ছে প্যারাসাইটিক বা মৃতজীব, সরি পরজীবী। এবার হচ্ছে যদি আমরা প্রোটিস্টার ক্ষেত্রে যাই, প্রোটিস্টা কি করে? প্রোটিস্টার মধ্যে কিছু আছে অটোট্রফিক, মানে স্বভোজী, যারা ফটোসিনথেটিক, যারা সালোক সংশ্লেষ করে। কিছু আছে হেটারোট্রফিক, মানে হচ্ছে সেই যারা পরভোজী। এদের মধ্যে বিভিন্ন রকমের হেটারোট্রফিজম তুমি দেখতে পাবে, যেমন হোলোজোইক, যেমন স্যাপ্রোফাইটিক, যেমন প্যারাসাইটিক, যেমন সিম্বায়োটিক। হোলোজোইক মানে কারা জানো? হোলোজোইক মানে হচ্ছে আমরা। আমরা কি করি? আমরা যেটা করি, আমরা আহ চার ভাবে একটা খাবারকে আমরা খাই। মানে প্রথমে তোমার হাতে একটা খাবার দেওয়া হলো, চিকেন রোল দিল, তুমি সেটাকে খাচ্ছ, গিলছো, এটা হচ্ছে প্রথম স্টেপ, যে তুমি খাবারটাকে মুখে ঢোকাচ্ছ। সেকেন্ড হচ্ছে খাবারটা তোমার বডির মধ্যে গিয়ে ডাইজেশন হচ্ছে, তোমার ইন্টেস্টাইনে গিয়ে প্রপার, তোমার সরি তোমার ইন্টেস্টাইনে না, তোমার স্টমাকে গিয়ে তোমার নানা রকম এনজাইমের সাহায্যে খাবারটা প্রপার ডাইজেস্ট হচ্ছে।
যেটাকে বলে হজম হওয়া। তো সেটা হলো সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ, হজম হওয়ার পরে যে আহ, ছোট ছোট ভাগে খাবারগুলো ভেঙে গেল, যে ছোট ছোট ইনঅর্গানিক মেটেরিয়াল তৈরি করলো, সেগুলো তোমার ইন্টেস্টাইনের থ্রুতে ব্লাডে মিশে গেল। ব্লাড সেটাকে তোমার সারা বডিতে নিয়ে গিয়ে ট্রান্সফার করলো। এই যে ইন্টেস্টাইন থেকে ব্লাডে খাবারটা যাওয়া, এটাকে বলা হয় হচ্ছে অ্যাবজর্পশন, শোষণ। তো অ্যাবজর্পশন হলো থার্ড স্টেপ। প্রথম স্টেপ গিলে খাওয়া, সেকেন্ড স্টেপ পরিপাক, ডাইজেশন, থার্ড স্টেপ অ্যাবজর্পশন, যেখানে ইন্টেস্টাইন থেকে সেই খাবারগুলো ব্লাডে যায়, এবং ফোর্থ স্টেপ হচ্ছে ইজেশন, মানে যেটা হজম হলো না সেটা পটি হয়ে বেরিয়ে গেল, ইজেশন। তো এই চারটে স্টেপে যে আমরা আমাদের বডিতে এই চারটে স্টেপে হজমের সিস্টেম চলে বা ডাইজেশন চলে, তাকে বলে হচ্ছে হোলোজোইক, হোলোজোইক নিউট্রিশন। ঠিক আছে, তো এটা হলো হোলোজোইক। এছাড়া কিছু প্রোটিস্টরা রয়েছে যারা স্যাপ্রোফাইটিক, যে তোমাকে বলছিলাম স্যাপ্রোফাইটিক মানে যেটা বোঝালাম, মৃতজীবী। কিছু আছে প্যারাসাইটিক, অন্যের বডিতে গিয়ে থাকে, পরজীবী। কিছু আছে সিম্বায়োটিক, মানে হচ্ছে মিথজীবী। সিম্বায়োটিক মানে দেখো মিথজীবী, যারা দুজন একসাথে থাকে, দুজনেই দুজনের উপকার করে। এই সব রকমের নিউট্রিশন কিন্তু তুমি প্রোটিস্টাদের মধ্যে দেখতে পাবে। যারা ফাঙ্গাস রয়েছে তাদের মধ্যে কিছু রয়েছে হেটারোট্রফিক, যেমন স্যাপ্রোফাইটিক বা প্যারাসাইটিক। স্যাপ্রোফাইটিক মানে আবার সেই একই কথা, মৃতজীবী। তুমি পাউরুটি রাখো, পাউরুটি বেশ কিছুদিন রাখো, দেখো পাউরুটির উপর ছাতা পড়ে গেছে। ছাতাগুলো কি? ছাতাগুলো হলো ফাঙ্গাস, যারা তোমাকে একটু আগেই যে প্রসেসটা বললাম যে কি করে স্যাপ্রোফাইটিকরা খাবার খায়, তো সেইভাবেই ফাঙ্গাসরা কিন্তু প্রথমে থুতু ফেলে, মানে এনজাইম ফেলে, এবং তারপর যা যা প্রসেস বললাম সেইভাবে নিজের বডিতে অ্যাবজর্ব করে নেয়। তো সেটা হচ্ছে তোমার ফাঙ্গাসরা এভাবে করে। কিছু ফাঙ্গাস আছে প্যারাসাইটিক, পরজীবী, অন্যের বডির মধ্যে গিয়ে তার বডি থেকে খাবার নিয়ে নিচ্ছে। কিছু আছে সিম্বায়োটিক। তুমি জানো যে ফাঙ্গাস আর অ্যালগি একসাথে থাকলে তাকে আমরা লাইকেন বলি। তাহলে এটা সিম্বায়োসিস হলো কিনা? সিম্বায়োসিস বা মিথজীবী তো মানেই তাই। তো ফাঙ্গাস, আমি এখানে লিখে দিই, আহ কি হলো, লেখা কেন পড়ছে না? দেখো, ফাঙ্গাস প্লাস অ্যালগি যখন একসাথে থাকে, শৈবাল আর ছত্রাক যখন একসাথে থাকে তাকে লাইকেন বলে। এটা হচ্ছে একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। বোঝা গেল? মিথজীবী। প্লান্ট, অল প্লান্টস আর অটোট্রফিক ফটোসিনথেটিক। সমস্ত প্লান্টরাই কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে, ফটোসিনথেসিস করে। যদিও আমরা জানি কিছু তোমার এক্সেপশনস রয়েছে যারা পতঙ্গ টতঙ্গ খায়, হোয়াট এভার। অ্যানিমালরা বেশিরভাগই হচ্ছে তোমার, মানে বেশিরভাগই নয়, সব অ্যানিমেলই তোমার হেটেরোট্রফিক, মানে পরভোজী, অন্যের ওপর নির্ভরশীল। তার মধ্যে রয়েছে হোলোজোইক, যেটা তোমাকে প্রথমেই বললাম, হোলোজোইক যেটা খাওয়ার তোমাকে বোঝালাম 4 ভাগে, সেটা হতে পারে। স্যাপ্রোফাইটিক, স্যাপ্রোফাইটিক মানে মৃতজীবী, সেরকম হতে পারে। প্যারাসাইটিক, প্যারাসাইটিক অ্যানিমাল বলতে পারবে? দেখো, প্যারাসাইটিক দু রকমের হয়, একটা একটো প্যারাসাইট, একটা এন্ডো প্যারাসাইট। একটো মানে যে বডির বাইরে থাকে, মাথার উকুন। উকুন কি করে? মাথায় থাকে, মাথা থেকে রক্ত খায়। তো তারা হচ্ছে প্যারাসাইটিক, আমাদের বডির একটো। আর এন্ডো প্যারাসাইট কারা জানো? কৃমি, যারা আমাদের বডির ডাইজেস্টিভ সিস্টেমে, ইন্টেস্টাইনে গিয়ে বাসা বাঁধে এবং সেখান থেকে খাবার খায়। তাহলে কৃমি এবং উকুন এরা হলো নানা রকমের প্যারাসাইটিক বা পরজীবী। এবং এরা হলো, কৃমিটা হলো তোমার এন্ডো প্যারাসাইট, যারা ভেতরে থাকে তাদের বলে এন্ডো। আর উকুনটা হচ্ছে একটো প্যারাসাইট, যারা বাইরে থাকে তারা একটো। হ্যাঁ, এখানে আমি অনেকগুলো কথা এক্সট্রা বোঝালাম ঠিকই, যেটা এই চার্টে লেখা নেই, কিন্তু এই প্রত্যেকটা কনসেপ্ট নিটের জন্য ইকুয়াল ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ওয়ার্ড তোমার শিখতে হবে, প্রত্যেকটা কনসেপ্ট তোমার শিখতে হবে, কারণ সারাটা সিলেবাসে তোমাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এই পয়েন্টগুলো আছে যেগুলো তোমাকে আমি এখন বললাম। তাই জন্য আমাকে এতগুলো কথা এখানে বলতে হলো। তো এবার হলো গিয়ে তোমার আহ দেখো এখানে কি বলছে, দ্য মেইন ক্রাইটেরিয়া ফর ক্লাসিফিকেশন ইউজড বাই হিম, হিম মানে হুইটেকারের কথা বলছে, যিনি 5 কিংডম ক্লাসিফিকেশন করেছিলেন, ইনক্লুড সেল স্ট্রাকচার, বডি অর্গানাইজেশন, মোড অফ নিউট্রিশন, রিপ্রোডাকশন এন্ড ফাইলোজেনেটিক রিলেশনশিপ। তো উনি কি কি মানদণ্ড হিসেবে ব্যবহার করেছিলেন, শ্রেণীবিন্যাসের মানদণ্ড হিসেবে উনি কি কি ইউজ করেছিলেন? তুমি দেখলে জীবের কোষের গঠন দেখলে, থ্যালাসের গঠন দেখলে, থ্যালাসের গঠন বলাটা এখানে ঠিক না, বডির গঠন, দেহর গঠন, পুষ্টি পদ্ধতি,
জনন পদ্ধতি, এই সমস্ত তুমি দেখলে। এছাড়া কিন্তু ফাইলোজেনেটিক রিলেশনশিপ বা বিবর্তনজনিত সম্পর্ক উনি দেখেছিলেন, মানে কোন প্রাণীর সাথে কোন প্রাণীর কি সম্পর্ক, ওদের হিস্ট্রিতে কি সম্পর্ক রয়েছে, কার পূর্বপুরুষকে, সেই সমস্ত দেখেছেন। তো এই যে লাইনটা না, এই লাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে কোন কোন ক্রাইটেরিয়া বা মানদণ্ডের উপর নির্ভর করে হুইটেকার কিন্তু 5 কিংডম ক্লাসিফিকেশন করেছিলেন। ঠিক আছে? তো প্রথমত হচ্ছে এই 5টা এখানে রয়েছে, 1 2 3 4 5। সেল টাইপ, সেল ওয়াল, নিউক্লিয়ার মেমব্রেন, বডি অর্গানাইজেশন, মোড অফ নিউট্রিশন। এর সাথে দুটো আরো জুড়ে দেবে, সেটা হচ্ছে রিপ্রোডাকশন বা জনন, এবং ফাইলোজেনেটিক রিলেশনশিপ বা বিবর্তনজনিত সম্পর্ক। তো এরপরে লাস্ট একজন, তার নাম কার্ল উজ। 1977-এ উনি এসেছিলেন। উনি এসে বললেন যে একটা কাজ করা যাক, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াদেরকে আমরা দুভাগে ভাগ করে দিই। কিছু ব্যাকটেরিয়াকে আমরা বলে দিই আর্কি ব্যাকটেরিয়া, আর কিছু ব্যাকটেরিয়াকে আমরা বলে দিই ইউ ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া হলো সেই ব্যাকটেরিয়া যারা প্রচন্ড এক্সট্রিম কন্ডিশনে বাঁচে। এক্সট্রিম কন্ডিশন মানে হচ্ছে যারা প্রচন্ড আহ কি বলবো, প্রচন্ড গরমে বাঁচে, যারা প্রচন্ড সল্ট, প্রচন্ড পরিমাণে নোনা জায়গা, আহ উষ্ণ প্রস্রবণ দেখেছো, জল টকবক টকবক করে ফুটছে, সেইখানে কিছু ব্যাকটেরিয়া বেঁচে যায়। প্রচন্ড অ্যাসিডিক কন্ডিশন, প্রচন্ড অ্যালকালাইন কন্ডিশন, সেসব জায়গাতেও কিছু ব্যাকটেরিয়া বাঁচতে পারে, মানে যে কোনো এক্সট্রিম কন্ডিশন, তাদেরকে বলি আমরা আর্কি ব্যাকটেরিয়া। আর বাকি ব্যাকটেরিয়া এসব এত মানে সাংঘাতিক কন্ডিশনে বাঁচতে পারে না, তারা নর্মাল আমাদের পরিবেশে বাঁচে। তো এই ভদ্রলোক মানে এই কার্ল উজ বললেন, এই মনেরার মধ্যে তো ব্যাকটেরিয়া পড়ে, তো ওদেরকে না আবার দুটো কিংডমে তুমি আলাদা, সরি, ওদেরকে দুটো ভাগে তুমি আলাদা করে দাও। এগুলোকে তুমি ডোমেইন বলতে পারো, দুটো ডোমেইনে ভাগ করে দাও। তো একটা ডোমেইনে থাক আর্কি ব্যাকটেরিয়ারা, সেই ডোমেইনের নাম উনি দেন আর্কিয়া। যেহেতু আর্কি ব্যাকটেরিয়া থাকে, তার নাম দেন আর্কিয়া। আর আরেকটা ব্যাকটেরিয়া মানে আরেকটা ডোমেইনে থাক ইউ ব্যাকটেরিয়া। ইউ মানে যারা তুমি চারপাশে দেখছো তাদের। ইউ মানে এই যে আবার বললাম, ইউ মানে ট্রু, তারা ট্রু ব্যাকটেরিয়া। এইভাবে উনি দুটো ডোমেইনে দেখে ভাগ করলেন। তাহলে এখানে আমি লিখলাম ডোমেইন 1 আর ডোমেইন 2। আর উনি বললেন বাদবাকি যারা ইউক্যারিওটস, মানে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, অল আর ইউক্যারিওটস, প্রত্যেক ইউক্যারিওটস, উনি বললেন এদেরকে আরেকটা ডোমেইন 3 করে দাও। তাই জন্য আমি লিখেছি দেখো D1 D2 D3। ডোমেইন 1-এ থাকছে আর্কিয়া, ডোমেইন 2-তে থাকছে ইউব্যাকটেরিয়া, আর বাকি সমস্ত ইউক্যারিওটসরা থাকছে ডোমেইন 3-তে। এবারে তাহলে কিংডম অনুযায়ী আমরা 6টা কিংডম পাচ্ছি। একটা কিংডম আর্কিয়া, একটা কিংডম ইউব্যাকটেরিয়া, একটা কিংডম প্রোটিস্টা, একটা ফানজাই, একটা প্লান্টি, একটা অ্যানিমেলিয়া। তাই আমি লিখেছি দেখো K1 K2 K3 K4 K5 K6। এই ভদ্রলোক তাহলে 6টা কিংডমে ভাগ করলেন, এবং 6টা কিংডমকে 3টে ডোমেনে ভাগ করলেন। বোঝা গেল? যাতে বোঝা যায় এই জন্য এক্সাক্ট এইভাবে আমি চার্ট করে নিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো। তো এই জিনিসটাই এখানে লেখা রয়েছে, the three domain system has also been proposed that divides the kingdom Monera into two domains, leaving the remaining eukaryotic kingdoms in the third domain, and thereby a six kingdom classification. তো সিক্স কিংডম ক্লাসিফিকেশন কার্ল লুজ 1977-এ দিয়েছিলেন। এই জিনিসটার বাংলা নেই, বাংলা এনসিইআরটি তে এই প্যারাগ্রাফটা টোটাল বাদ দিয়ে গেছে। ঠিক আছে, তোমরা এখানে বুঝে নিলে, তো এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, যারা বাংলা মিডিয়াম থেকে পড়ছো তাদেরও আশা করি অসুবিধা হবে না, যারা আমার পেইড ব্যাচে আছো তাদেরকে আমি নোটস দিয়ে দেবো। তো বেসিক্যালি এইভাবে হচ্ছে বিষয়টা হলো, সিক্স কিংডম ক্লাসিফিকেশন এইভাবে হলো। আর প্রত্যেকটা নাম সায়েন্টিস্টের এবং তাদের ইয়ার আমি এখানে যেহেতু মেনশন করে দিয়েছি, তোমরাও পড়বে, কারণ যে কোনো মোমেন্টে নিচে এই প্রশ্ন কিন্তু আসতে পারে। এরপরে এখানে যেগুলো লেখা, এগুলো আর কিছু পড়ার নেই তোমাদেরকে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে কিংডম প্রোটিস্টা হ্যাজ ব্রট টুগেদার ক্লামাইডোমোনাস, ক্লোরেলা উইথ প্যারামেসিয়াম অ্যান্ড অ্যামিবা। দেখো, আর.এইচ. হুইটেকার যখন 5 কিংডম ক্লাসিফিকেশন করলেন, তখন উনি ক্ল্যামাইডোমোনাস, ক্লোরেল্লা, প্যারামেসিয়াম, অ্যামিবা, এদের সবাইকে উনি প্রোটিস্টা গ্রুপের মধ্যে রাখেন। এই যে প্রোটিস্টা গ্রুপটা আছে না, এই যে প্রোটিস্টা গ্রুপটা আছে না, এই গ্রুপের মধ্যে উনি ক্ল্যামাইডোমোনাসকেও রাখলেন, এই গ্রুপের মধ্যে উনি ক্লোরেলাকেও রাখলেন, এই গ্রুপের মধ্যে উনি প্যারামেসিয়ামকেও রাখলেন, এই গ্রুপের মধ্যে উনি অ্যামিবাকেও রাখলেন। কিন্তু ক্ল্যামাইডোমোনাস আর ক্লোরেলা এগুলো কি বলতো? এগুলো অ্যাকচুয়ালি অ্যালগি। ক্ল্যামাইডোমোনাস এবং ক্লোরেলা এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালগি। আর অ্যালগি কোথায় থাকে? তো
তো অ্যালগি বেসিক্যালি প্লান্টে থাকে, কারণ অ্যালগির কিন্তু সেল ওয়াল থাকে, তো এরা প্লান্টে ছিল। তো আগে এই ক্লামাইডোমোনাস ক্লোরেলা এদেরকে অ্যালগি গ্রুপে রাখা হতো এবং অ্যালগি তখন প্লান্টের মধ্যে ছিল, কিন্তু আর.এইচ. হুইটেকার এদেরকে সরিয়ে নিয়ে চলে গেলেন প্রোটিস্টা গ্রুপে। ঠিক আছে, তার কারণ কি জানো, কেন প্রোটিস্টায় উনি নিলেন? প্রোটিস্টার স্পেসিফিকেশন কি? প্রোটিস্টা হচ্ছে ইউক্যারিওটিক এবং এককোষী, ইউনিসেলুলার। তো ক্লামাইডোমোনাস ক্লোরেলা কিন্তু ইউনিসেলুলার। তো উনি বললেন যে ইউনিসেলুলার অ্যালগি, এককোষী শৈবাল কেন প্লান্টে থাকবে? প্লান্টে কেউ ইউনিসেলুলার বা এককোষী ভদ্রলোক থাকবে না। ইউনিসেলুলার এককোষী পেলেই সেগুলোকে ঢুকিয়ে দাও প্রোটিস্টাতে, এবং সেটা যদি ইউক্যারিওট হয়। ঠিক তেমনি প্যারামেসিয়াম এবং অ্যামিবা, প্যারামেসিয়াম এবং অ্যামিবাকে আগে না রাখা হতো হচ্ছে অ্যানিমাল কিংডমে। অ্যানিমাল কিংডমে তুমি জানো অ্যানিমালদের সেল ওয়াল নেই, প্যারামেসিয়াম অ্যামিবারও সেল ওয়াল নেই, তো এদেরকে আগে অ্যানিমাল গ্রুপে রাখা হতো। কিন্তু প্যারামেসিয়াম অ্যামিবাও হলো গিয়ে ইউনিসেলুলার বা এককোষী, তাই এদেরকে উনি নিয়ে টেনে নিয়ে চলে এলেন হচ্ছে প্রোটিস্টা গ্রুপে, কারণ প্রোটিস্টাতে রাখতেই হবে ইউনিসেলুলারকে। উনি স্পষ্ট বললেন যে আমি কোনো ইউনিসেলুলার অর্গানিজমকে, ইউনিসেলুলার ইউক্যারিওটিক অর্গানিজমকে আমি প্রোটিস্টা ছাড়া অন্য কোথাও রাখবো না। সেল ওয়াল মেল ওয়াল আমার দেখার দরকার নেই। আমি যদি যে কোনো একটা পাই যে ইউনিসেলুলার বা এককোষী এবং ইউক্যারিওটিক, তাকে টেনে নিয়ে চলে আসবো প্রোটিস্টাতে। সেই জন্য ইউনি ক্লামাইডোমোনাস ক্লোরেলা, প্যারামেসিয়াম অ্যামিবা সবাইকে নিয়ে চলে এলেন প্রোটিস্টা গ্রুপে। যদিও আগে ক্লামাইডোমোনাস ক্লোরেলা অ্যালগি গ্রুপে প্লান্টে থাকতো এবং প্যারামেসিয়াম অ্যামিবা অ্যানিমেলে থাকতো। বোঝা গেল? ওকে, তো এই হলো ব্যাপার। ক্লামাইডোমোনাস ক্লোরেলা পূর্বে উদ্ভিদ রাজ্য অন্তর্ভুক্ত শৈবাল গোষ্ঠীভুক্ত ছিল এবং উভয়ই কোষপ্রাচীর বিশিষ্ট, এবং সে সাথে প্যারামেসিয়াম এবং অ্যামিবা এরা পূর্বে প্রাণীরা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এবং এরা উভয় কোষপ্রাচীর বিহীন একসাথে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছে। ঠিক আছে, এখানে আলাদা করে কিছু আর পড়ার নেই এই জায়গায়। তো আজকের ভিডিওটা এই অবধি থাক। আচ্ছা, তুমি আমাকে দুটো জিনিস বলবে, এক হচ্ছে তুমি বুঝতে পেরেছো কিনা, কেমন লাগছে, ইন্টারেস্টিং লাগছে কিনা বায়োলজি, সেটা কমেন্ট করবে। সেকেন্ড, যদি তুমি আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাও, করতে পারো। আমি তোমাকে আমার বায়োলজি পেইড ব্যাচের কমপ্লিট ডিটেলস চলো একবার এখানে দিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি আমার যে ব্যাচটা চলছে সেখানে খুব সহজ সিস্টেম রয়েছে। কীরকম সিস্টেম? ক্লাস 11-এর তোমরা জানো নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর আমাদের 19টা চ্যাপ্টার রয়েছে, ক্লাস 12-এর আমাদের 13টা চ্যাপ্টার রয়েছে। এই 19টা চ্যাপ্টার আর 13টা চ্যাপ্টারের কমপ্লিট রেকর্ডেড লেকচার্স তুমি আমার কাছে পাবে, কমপ্লিট রেকর্ডেড লেকচার্স। এবং কবে পাবে ম্যাম? একটা একটা করে দেবেন না, ডে 1-এ পেয়ে যাবে। যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে, আজ হোক কাল হোক পরশু হোক, যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে সেই দিনই তোমাকে আমি নিটের ফুল সিলেবাস রেকর্ডেড লেকচার্স দিয়ে দেবো। এটাতে তোমার সুবিধে হবে, তুমি তোমার সময় মতন, সুযোগ মতন, টাইম মতন, ইচ্ছে মতন যে কোনো চ্যাপ্টার যে কোনো সময় পড়তে পারছো। তোমার কিন্তু আমার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে ম্যাম কবে চ্যাপ্টার 8 পড়াবে, আমার তো সেলটা এখন দরকার, আমার স্কুলে পরীক্ষা রয়েছে, কিন্তু ম্যাম তো পড়ায়নি, ম্যাম কবে পড়াবে কে জানি। দরকার নেই, আমি তো তোমাকে সব দিয়ে দেবো। তোমার যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি লেকচার শোনো। এবং রেকর্ডেড লেকচারের একটা খুব বড় বেনিফিট হচ্ছে, এখানে তোমার সাথে আর 5 জন নেই, তারা বোকা বোকা প্রশ্ন করছে, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, এরকম ব্যাপার নেই। ম্যাম পড়াতে পড়াতে ফালতু কথা হেজাচ্ছে, তার টাইম নেই। একদম কংক্রিট লেকচার, নিটের জন্য সিরিয়াস লেকচার, রেকর্ডেড লেকচার তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি শোনো। এছাড়া তুমি কি পাবে? এই টোটাল সিলেবাসের নিউ সিলেবাস অনুযায়ী টোটাল এনসিইআরটি থেকে করা নোটস পাবে, মানে 19টা আর 13টা চ্যাপ্টারের সমস্ত নোটসও তুমি সেই প্রথম দিনই পেয়ে যাবে, যেদিন এনরোল করবে সেদিনই পেয়ে যাবে। এবং এই নোটস টোটালি ইংলিশ, টোটালি বাংলা, দুটো মিডিয়ামের বাচ্চাদের জন্যই হয়। এছাড়া তুমি যদি মনে করো যে তুমি এই নোটস বা লেকচারের ডেমো চাও, যে আমার ব্যাচে এনরোল করার আগে তুমি একটু দেখতে চাও যে সেগুলো কীরকম হয়, নোটসটা কেমন হয়, লেকচারগুলো কেমন হয়, সেটাও তুমি পেয়ে যেতে পারো এনরোল করার আগে, মানে পেমেন্ট করার আগেই তুমি ডেমো নিয়ে নিজেই দেখতে পারো। আচ্ছা, এইবার বলবো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ প্র্যাকটিস না করে কিন্তু নিট পাওয়া যাবে না। আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের থেকে একেবারে এনসিইআরটি এক্সট্র্যাক্ট করে করে খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এখন নিটের যেরকম ট্রেন্ড চলছে, অ্যাসারশন রিজন কোয়েশ্চেন্স অনেক বেশি আসছে, তো এক্সাক্ট
ট্রেন্ড ফলো করে কারেন্ট নিটের কথা মাথায় রেখে এনসিইআরটি থেকে এরকমভাবে এমসিকিউ প্র্যাকটিসের শিট আমি তোমাকে দেবো, পিডিএফ তোমাকে দেবো, এবং এমসিকিউগুলো প্রথমে ইংলিশ পরে বাংলায় লেখা থাকে। এটাও তুমি পাবে সেই প্রথম দিনই যেদিন তুমি আমার কাছে এনরোল করছো। মানে ওই ক্লাস 11-এর 19টা, ক্লাস 12-এর 13টা চ্যাপ্টারের কমপ্লিট এমসিকিউ এর পিডিএফও তুমি পেয়ে যাবে। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ উইকলি টেস্ট হয় আমার কাছে, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়, এক একটা টেস্ট 3-4 দিন করে চলে, এইভাবে 3টে করে টেস্ট হয়। এবং সেই টেস্ট কিন্তু আমি মাথায় রাখি যে কোয়ালিটি কোয়েশ্চেনের উপর, এবং সেটাও কিন্তু কমপ্লিটলি এনসিইআরটি বেস করেই আমি কোয়েশ্চেন দিই। আমার একটা কোয়েশ্চেন এনসিইআরটির বাইরে থেকে আসে না। সেগুলো করলে কিন্তু তোমার অনেক প্র্যাকটিস হবে, তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রগ্রেস হচ্ছে, তুমি কতটা শিখছো, তুমি যে পড়লে টেস্ট দিয়ে তোমার কত মার্কস এলো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড টেস্ট, দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট। শুধু পড়লে আর নোট দেখলে হবে না, কিন্তু প্র্যাকটিস করতেই হবে। এছাড়া ফুল সিলেবাস টেস্ট হয় আমার কাছে, সেটা নিটের আগে হয়, সেটা অফকোর্স এখন না, সেটা এপ্রিলে, প্রতি বছর এপ্রিলে আমার কাছে ফুল সিলেবাস টেস্ট হয়। মানে পুরো 360 নম্বর বায়োলজির টেস্ট হয়, ইংলিশ বাংলা ঠিক যেভাবে নিটের কোয়েশ্চেন থাকে সেভাবে। তোমার এখানে একটা কিন্তু প্রশ্ন আসবে, এই যে ম্যাম এই যে লাইভ ক্লাস করছি না, আমরা রেকর্ডেড ক্লাস করছি, তো একটা কিছু পড়তে গিয়ে আমার যদি ডাউট হয়, একটা লেকচার শুনছি ডাউট হলো, সেটা কিভাবে আপনি মেটাবেন? তো ডাউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে লেকচারটা শুনছো, আমি যে লেকচারটা দিয়েছি তার নিচে কমেন্টে গিয়ে তুমি ডাউটটার কমেন্ট করো, তোমার কি ডাউট আছে। আদারওয়াইজ তুমি আমাকে ডাইরেক্ট মেল করতে পারো, যে কোনো একটা, হয় কমেন্ট করো বা ডাইরেক্ট মেল করো, আমি তোমার ডাউটের উত্তর দিয়ে দেবো। সুতরাং ডাউট নিয়ে কোনো চিন্তা নেই, এটা বরং অনেক ইজি, কারণ তোমার যখন ডাউট হলো তুমি তখন উত্তরটা পেলে, তোমার ওয়েট করতে হবে না যে কবে ম্যাম সেল ডিভিশন পড়াবে, আমার তো সেল ডিভিশনে ডাউট আছে, কবে ম্যাম পড়াবে। না, তোমার আজকে সেল ডিভিশন তুমি আমার কাছ থেকে দেখতে গিয়ে তোমার কিছু প্রশ্ন হলো, তুমি আজকেই আমায় কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো। তো ডাউট ক্লিয়ার তো আমার কাছে হবেই, যদি প্রপার ডাউট থাকে, পড়াশোনা সংক্রান্ত ভালো ইম্পর্টেন্ট ডাউট থাকে, এবং অ্যাকচুয়ালি তুমি কোথাও বুঝতে পারছো না, হতেই পারে সেটা, তো সেই ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই কোর্সটা এর সুবিধা আরেকটা, এটা হচ্ছে বোর্ড ফ্রেন্ডলি। যারা বোর্ড দিচ্ছ তাদের আমার নোটস থেকে কিন্তু বোর্ডের জন্য অনেক উপকার হবে, কারণ বেসিক্যালি নিটের নোটস পড়লেই বোর্ডের 90% হয়ে যায়, তো কোনো তোমার চিন্তা নেই, তোমার আলাদা করে নোটস বানাতে হবে না, এটা বোর্ডের জন্য উপকার হবে। ডেফিনেটলি এর লাইফ টাইম ভ্যালিডিটি আমি রেখেছি। লাইফ টাইম ভ্যালিডিটি মানে কি জানো? লাইফ টাইম ভ্যালিডিটি মানে এমন নয় যে তুমি আজকে জয়েন করলে 2028-এ গিয়ে নিট পেলে, ততদিন অবধি তুমি সবকিছু পেলে, ততদিন অবধি তোমার কাছে সবকিছু থাকলো, শুধু তাই নয়। লাইফ টাইম ভ্যালিডিটি মানে এই, তুমি যদি 2028-এ গিয়ে নিটটা পাও, এতদিন তুমি চেষ্টা করে যাও, তুমি প্রত্যেক বছর আমার কাছে সমস্ত পরীক্ষা দিতে পারবে, সমস্ত এমসিকিউ ফ্রিতে পেতে পারবে। যতবার আমি পরীক্ষা নেব তুমি কিন্তু সব পরীক্ষা দিতে পারবে। এমন না যে আমি এখন ঢুকলাম মানে শুধু 2025-এর আগেই আমি পরীক্ষা দিতে পারবো, 26-এর পরীক্ষাগুলো দিতে পারবো না, তা নয়। তুমি 28-এ দাও না, তুমি 28-এ গিয়ে নিট দাও, ততদিন অবধিও সমস্ত পরীক্ষা তুমি আমার দিতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার নিজস্ব পেইড ব্যাচের বাচ্চাদের জন্য, সেইখানে তুমি অ্যাডেড থাকবে, এবং যতদিন না তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে চাইছো আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি থাকবে, এবং যতদিন না তুমি নিট পাচ্ছ, সেটা যেই সালেই হোক না কেন, ততদিন অবধি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, এবং ততদিন অবধি সমস্ত রকমের টেস্ট এভরিথিং বেনিফিট তুমি পেতে পারবে। কোনোদিন কোনো আর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না, শুধুমাত্র অ্যাডমিশনের সময় একবারই তোমাকে ₹1000 দিতে হবে, একবারই তোমাকে ₹1000 দিতে হবে অ্যাডমিশনের সময়, সেই যে দিলে আর জন্মের মতন তোমাকে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না। বায়োলজির জন্য তোমার এভরিথিং ডান। তুমি যদি মনে করো যে এই ব্যাচে তুমি এনরোল করতে চাও বা ডেমো পেতে চাও, তাহলে তুমি আমাকে এই যে 9019765145 নাম্বারটা দেখছো, এটাতে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না, ফোন করলে আমার ফোন ওঠানো পসিবল হয় না, সারাদিন এত ফোন আসে। হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি এনরোল করতে পারো এই ব্যাচের জন্য। তো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, আজকে যাচ্ছি।